ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো কিভাবে যে কোনো ফ্রিল্যান্সিং কাজের জন্য স্যাম্পল তৈরি করবেন। যে কোনো ফ্রিল্যান্সিং কাজ, যেমন যেমন ডাটা এন্ট্রি, ই কমার্স সাইট তৈরি করা, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা ইত্যাকার, তারপরে ফেসবুক পেজেস, গুগল পেজেস, যে কোনো রকমের কাজ হোক না কেন, যে কোনো রকমের কাজের জন্য আপনি কিভাবে আপনি স্যাম্পল তৈরি করবেন। তো সকল কাজ নিয়ে, প্রত্যেকটা কাজ নিয়ে কিভাবে স্যাম্পল তৈরি করবেন সেই বিষয়গুলো আমি আজকের আজকের ক্লাসে শেখাবো। আজকের ক্লাসটা ভালোভাবে করলে আপনি যে কোনো কাজ নিয়ে স্যাম্পল তৈরি তৈরি করতে পারবেন, এবং প্রত্যেকটা কাজ নিয়ে আলাদা আলাদাভাবে আপনি স্যাম্পল তৈরি তৈরি করতে পারবেন। তো অনেকে স্যাম্পল তৈরি করতে পারেন, অমুক কাজ নিয়ে স্যাম্পল তৈরি করতে পারেন, কিন্তু যখন আরেকটা কাজ আসে, তমুক কাজ আসে, তখন আবার একটা প্রশ্ন আসে যে অমুক কাজ নিয়ে তো স্যাম্পল তৈরি করছিলাম, অমুক কাজ নিয়ে স্যাম্পল তৈরি করতে পারি, কিন্তু তমুক কাজ নিয়ে স্যাম্পল তৈরি করতে পারতেছি না। তমুক কাজের স্যাম্পল কিভাবে তৈরি করবো বুঝতে পারতেছি না। তো আজকের ক্লাসটা যদি আপনি মনোযোগ দিয়ে করেন, তাহলে অমুক কাজ তমুক কাজ যেই কাজই হোক না কেন, যে কোনো ফ্রিল্যান্সিং কাজের জন্য আপনি কিভাবে স্যাম্পল তৈরি করবেন, আজকের ক্লাসটা করলে আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন, এবং যে কোনো কাজ নিয়ে আপনি স্যাম্পল তৈরি করতে আপনি আর দ্বিধায় থাকবেন না। তো আসুন আমরা শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমত হলো, আচ্ছা, হাউ টু ক্রিয়েট স্যাম্পল। তাহলে স্যাম্পল দেওয়ার আগে আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অনলাইন জব, আর একটা হচ্ছে অফলাইন জব। দেখুন, একটা হচ্ছে অনলাইন জব আর একটা হচ্ছে অনলাইন জব। দেখুন, একটা হচ্ছে অনলাইন জব আর একটা হচ্ছে অফলাইন জব। ঠিক আছে, একটা অনলাইন জব আর একটা অফলাইন জব। তো অনলাইন জবের জন্য কিভাবে স্যাম্পল তৈরি করবেন, অফলাইন জবের জন্য কিভাবে স্যাম্পল তৈরি করবেন, আমরা প্রথমত বুঝি যে অনলাইন জবটা কি। অনলাইন জব হলো যে কাজগুলো অনলাইনেই থাকে, যে কাজগুলো অনলাইনে ঢুকেই করতে হয়। যেমন একটা ওয়েবসাইট তৈরি করা। ক্লায়েন্ট আপনাকে বললো আমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করো। তাহলে ওয়েবসাইট যে আপনি তৈরি করবেন সেটা অনলাইনের মধ্যেই আছে, আপনাকে অনলাইনে ঢুকেই, ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনাকে কাজ করতে হবে। টোটাল কাজটা হলো অনলাইনে। বায়ার বলল যে একটা ফেসবুক পেজ তৈরি করো। তাহলে ফেসবুক তৈরির টোটাল কাজটা হলো অনলাইনে। আপনি ফেসবুকে ঢুকবেন, অনলাইন ছাড়া কাজগুলো করা যাবে না। আপনি ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢুকার পর আপনি ক্লায়েন্টের কি করবেন, ক্লায়েন্টের জন্য আপনি একটা ফেসবুকের পেজ আপনি তৈরি করবেন। এটা একটা অনলাইন কাজ। ক্লায়েন্ট আপনাকে বললো আমার জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করো। তাহলে আপনি ইউটিউবে ঢুকতে হবে, ইউটিউবে ঢুকে ইউটিউবে থাকা অবস্থায় সম্পূর্ণ ইউটিউবে থাকা অবস্থায় আপনাকে কি করতে হবে, আপনাকে কাজটা করতে হবে, ইউটিউব চ্যানেল চ্যানেল তৈরি করা। তারপর ক্লায়েন্ট যদি বলে যে ইউটিউবে তুমি আমার জন্য 10টা ভিডিও আপলোড করো, তাহলে তাও আপনাকে অনলাইনে ঢুকে ইউটিউব চ্যানেলে ঢুকেই সেই 10টা ভিডিও আপলোড করতে হবে। যদি ক্লায়েন্ট বলে যে আমার 10টা ভিডিওতে এসইউ করো, তাও সেটাই আপনাকে কি অনলাইনে ঢুকেই করতে হবে। ফেসবুকে পোস্ট করা, অনলাইনে ঢুকে করতে হবে। ফেসবুকে পেজ তৈরি করা, ফেসবুকে গ্রুপ তৈরি করা, লিঙ্ক বিল্ডিং করা, হ্যাঁ, যে কাজগুলো অনলাইনে ঢুকেই করতে হয় সেগুলো হচ্ছে অনলাইন জব। ঠিক আছে। তো এখন আমরা অনলাইন জবের জন্য কিভাবে আমরা স্যাম্পল তৈরি করব। এখন কথা হলো, অনলাইন জব, অনলাইন জব তো আপনি, যেমন ক্লায়েন্ট যদি বলে যে একটা ওয়েবসাইট তৈরি করো, তো এই যে একটা ওয়েবসাইট তৈরি করছেন, তাহলে এটা স্যাম্পল আপনি কিভাবে দিবেন। এটা তো দৃশ্যমান, এটা তো সবাই দেখতেছে, তাই না? এই যে ওয়েবসাইটে ঢুকলেই তো সবাই ওয়েবসাইটে দেখতেছে। এখন যে কেউ তো বলতে পারে যে এই ওয়েবসাইটটা আমি তৈরি করছি, যে কেউ বলতে পারে যে এই ফেসবুক পেজটা আমি তৈরি করছি, যে কেউ বলতে পারে যে এই ইউটিউব চ্যানেলটা আমি তৈরি করছি, তাই না? এখন কথা হলো আপনি কিভাবে প্রমাণ করবেন যে এটা আসলে আপনার। এটা প্রমাণ করার জন্য, তো মনে করেন আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, ওয়েবসাইটের জন্য আমি স্যাম্পল কিভাবে দেব। আমি ওয়েবসাইটটা খুললাম, খোলার পর আমি এটার একটা স্ক্রিনশট নিলাম। ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি বলি স্ক্রিনশট, স্ক্রিনশট কিভাবে নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি গুগলে সার্চ করবেন স্ক্রিন, লাইট শট, LIGST, লাইট SSOT, লাইট শট। ঠিক আছে, লাইট শট লিখে আপনি সার্চ করবেন, লাইট শট। আপনি ইয়াতে আসবেন, গুগলে আসবেন, গুগলে এসে আপনি লাইট শট লিখে সার্চ করবেন, লাইট শট। ওকে, লাইট শট লিখে সার্চ করার পরে এই যে আপনি আসবেন,
লাইট শট লিখে এই যে লাইট শটের এটা আপনি ডাউনলোড করবেন, ছোট্ট একটা সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন। সফটওয়্যার ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। ডাউনলোড এবং ইনস্টল করার পরে আপনার আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তাহলে স্ক্রিনশট নেওয়ার জন্য প্রথম কাজ কাজ হলো লাইট শটটা ডাউনলোড এবং ইনস্টল করা। ঠিক আছে? এরপরে দেখেন আপনি ডাউনলোড এবং ইনস্টল যখন হয়ে গেল, তখন আপনি কি করবেন? তখন আপনি কিভাবে আপনি এই স্ক্রিনশট নেবেন? স্ক্রিনশট নেওয়ার জন্য দেখেন আপনার ল্যাপটপের স্ক্রিনশট বাটনটা দেখেন, এই যে এখানে PRTSC নামে একটা বাটন আছে, প্রিন্ট স্ক্রিন। এই যে এখানে উপরে PRTSC দেখেন, মানে প্রিন্ট স্ক্রিন, একদম আপনার কিবোর্ডের একদম উপরে একটা স্ক্রিনশট বাটন থাকে। এই যে দেখেন, এই যে এখানে আছে PRTSC, এটা এখানে নিচে আছে বাট নর্মালি উপরে থাকে। আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এখানে PRTSC প্রিন্ট স্ক্রিন। ঠিক আছে, এই যে প্রিন্ট স্ক্রিন বাটন। তো এই যে কোনো একটা স্ক্রিনে থাকা অবস্থায়, এখানে থাকা অবস্থায় আমি যদি কি করি, ওই PRTSC বাটনটা যদি একবার প্রেস করি, আমার স্ক্রিনটা এরকম অ্যাশ হয়ে যাবে। হুম। তারপর আমি উপর থেকে ধরবো, মাউসটা ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে যতটুকু আমি স্ক্রিনশট নিতে চাই অতটুকু নিব। নেওয়ার পর নিচে দেখেন, নিচে হচ্ছে কি আছে এখানে, এই সেভ আছে, সেভ বাটন। এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ। ঠিক আছে? সেভ বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আবারও সেভ। বাট এই স্ক্রিনশটটা আমার সেভ হয়ে গেল। আপনি যদি পুরো পেজের স্ক্রিনশট নিতে চান, তাহলে আমি PRTSC স্ক্রিনশট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর একদম উপর থেকে শুরু করে, বাম থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত আমি করলাম। করার পর এই যে আমি সেভে ক্লিক করলাম, হয়ে গেল। তাহলে আমি দুইটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। যেগুলো নিলাম সেগুলো আমার ডাউনলোডসে অথবা ডকুমেন্টসে সেভ হবে, যেভাবে আপনি সেভ সেটিংস দিয়ে রাখেন। এই যে দুইটি আমার ডাউনলোডসে সেভ হয়ে গেল। এই যে একটা স্ক্রিনশট, ঠিক আছে, এই যে একটা স্ক্রিনশট, তারপর এই যে আরেকটা স্ক্রিনশট। ঠিক আছে? ওইখানে একটা স্ক্রিনশট, এখানে আরেকটা স্ক্রিনশট। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওখানে একটা স্ক্রিনশট, এখানে আরেকটা স্ক্রিনশট। আচ্ছা, তাহলে আমরা PRTSC, তো আপনি যদি ছোট্ট একটা জিনিসের স্ক্রিনশট নিতে চান, তাও আমি প্রিন্ট স্ক্রিন দিলাম, দেওয়ার পর আমি ছোট্ট এই জিনিসের স্ক্রিনশট নেব। আমি এখান থেকে দিলে এখানে এটুকু স্ক্রিনশট নেব। ঠিক আছে, নেওয়ার পর এখানে দেখেন, এটার দিয়ে হলো সেভ করা, এখানে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে স্ক্রিনশট। হ্যাঁ। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে স্ক্রিনশটের লিঙ্ক নেওয়া, দেখেন এটা হচ্ছে স্ক্রিনশটের লিঙ্ক। হ্যাঁ, এই যে ম্যাগের মতো আছে, এটা হচ্ছে আপলোড স্ক্রিনশটের লিঙ্ক। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ক্লিক করার পর স্ক্রিনশটটা সাইটে মানে স্ক্রিনশটের লিঙ্ক এখন আসবে। একটু সময় নিবে, সময় নেওয়ার পর এখানে স্ক্রিনশটের লিঙ্ক আসবে। এই যে লিঙ্ক আসলো, লিঙ্ক আসার পর এখানে আমরা কপি নিলাম, এই যে দেখেন লিঙ্ক। ঠিক আছে না? লিঙ্ক আসলো, এখানে আমরা জাস্ট কপিতে ক্লিক করব, স্ক্রিনশটটা কপি হয়ে গেল। তারপর আমরা এখানে পেস্ট করব। ঠিক আছে, এই লিঙ্কটা আপনি যে কাউকে দিলেই সে আপনার স্ক্রিনশটটা খুঁজে নিতে পারবে। যেমন আপনি এই লিঙ্কটা যে কাউকে আপনি ইনবক্স করে দিলেন, হ্যাঁ, যে কাউকে আপনি ইনবক্স করে দিলেন, যে কোনোভাবে আপনি দিলেন, দেওয়ার পরেই সে কি করবে? ঠিক আছে, যে কাউকে আপনি স্ক্রিনশট দিলেন, দেওয়ার পরেই, ঠিক আছে, দিলেন, দেওয়ার পরেই দেখেন সে ক্লিক করলে আপনার স্ক্রিনশটটা পেয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে স্ক্রিনশটের লিঙ্ক। আমি লিঙ্কটা করে আমি আরেকবার দেখাচ্ছি। মনে করেন আমি এটি স্ক্রিনশট নেব। হ্যাঁ, আমি এটি স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি PRTSC স্ক্রিনশট বাটনে আমি ক্লিক করলাম, প্রেস করার পর এখান থেকে ক্লিক করে এতটুকু আসলাম। আসার পর এই যে সেভ করলাম, সেভ করলাম। এখানে কি আসলো? স্ক্রিনশট 18, তাই না? এটা অটোমেটিক্যালি আসবে। সেভ এস টাইপ, কোন কোন কিসে সেভ করবো? PNG-তে। আপনি চাইলে অন্য কোনো এই ইয়াতেও আপনি সেভ করতে পারেন, অন্য কোনো প্যাটার্নও। তারপর কোথায় এটা সেভ হবে? আপনি কি ডাউনলোডসে সেভ করবেন, ডাউনলোডসে নাকি ডকুমেন্টসে, আপনি এটা সিলেক্ট করে দিবেন। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সবগুলো স্ক্রিনশট আমার ডাউনলোডস ফোল্ডারে সেভ হবে, PNG-তে সেভ হবে, আর স্ক্রিনশট ফাইলের নামটা অটোমেটিক্যালি আসবে। হ্যাঁ, এর মানে সেভ দিলাম। তারপর কি হবে? এই যে আমি যখন ডকুমেন্টসে যাওয়ার পর আমি স্ক্রিনশটটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ডকুমেন্টসে গেলে আমি পেয়ে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আর একটা নিচ্ছি, দেখেন এইটার আমি স্ক্রিনশট নেব, এই সব কিছুর। PRTSC-তে ক্লিক করলাম,
প্রেস করলাম, দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম, ডাউনলোডস, স্ক্রিনশট 19 পিএনজি, সেভ। এই যে আমার কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে এই জিনিসটা সেভ হয়ে গেল, স্ক্রিনশটটা। ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে একটা বিষয়। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। স্ক্রিনশট। এরপর কি আছে? এরপর আমি দেখাচ্ছি স্ক্রিনশট আপনারা কিভাবে করবেন, লিঙ্ক কিভাবে নেবেন। এই যে এটার আমি লিঙ্ক নেব, লিঙ্ক নেওয়ার জন্য আমি এখানে আসলাম, আমি প্রিন্ট স্ক্রিন বাটনটা প্রেস করলাম কিবোর্ড থেকে। তারপর আমি এখান থেকে আসলাম, এখান থেকে এসে এখন আমি কি করব, এই যে আমি লিঙ্ক নেব, লিঙ্ক আপলোড। ঠিক আছে, আপলোড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অটোমেটিক্যালি একটু পর আমার লিঙ্ক চলে আসবে। এই যে দেখেন, এই যে লিঙ্ক চলে আসলো। এই যে লিঙ্ক আমি জাস্ট কপি করলাম, কপি করলাম, কপি করে আমি যাকে পাঠানো তাকে আমি পাঠিয়ে দিলাম। সে যখন এখানে ক্লিক করবে, বা এই লিঙ্কটাতে যখন কেউ ক্লিক করবে, ক্লিক করলেই ক্লিক করলে আমার স্ক্রিনটা এখানে চলে আসবে। ক্লিক করলেই আমার স্ক্রিনটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রিনশটের লিঙ্ক। তাহলে আমরা স্ক্রিনশটটা ইমেজ আকারে নিতে পারি, যেমন এটা হচ্ছে একটা লিঙ্কের স্ক্রিনশট। এই স্ক্রিনশটের লিঙ্ক হচ্ছে কোনটা? এইটা। ঠিক আছে, এটা আমরা স্ক্রিনশটের লিঙ্ক তৈরি করলাম, এটা লিঙ্ক। আর আরেকটা হলো কি, আমরা স্ক্রিনশটের সরাসরি ইমেজ তৈরি করলাম, এটা হচ্ছে সরাসরি স্ক্রিনশটের ইমেজ। তাহলে আমরা স্ক্রিনশট নিতে পারি এবং সেই স্ক্রিনশটটা আমরা লিঙ্ক আকারে নিতে পারি এবং স্ক্রিনশটটা আমরা ইমেজ আকারে নিতে পারি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, স্ক্রিনশটটা কি। ঠিক আছে, স্ক্রিনশটটা আমরা কিভাবে কিভাবে নিব। আচ্ছা, এখানে স্ক্রিনশট নেওয়ার সময় আরো কিছু বিষয় আছে, দেখুন। আমি যদি এখানে দেখাই, এই যে এখানে এই যে এখানে ক্লিক করলে আপনি আপনি সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারবেন। এখানে এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু না, আমাদের মূলত এই দুইটাই কাজে লাগে। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি কপি করতে পারবেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা, এখানে স্ক্রিনশট নেওয়ার আগে আমরা চাইলে কি করতে পারি, এই যে পেন, পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমরা ইচ্ছে মতো এটাকে আমরা আমরা দাগাইতে পারি। পেন টুল নিলাম, এখানে আমি কালার নিলাম গ্রিন। ঠিক আছে, ওকে। তাহলে আমি ইচ্ছে মতো আমি কি করতে পারবো। তাহলে আপনি পেন টুল নিয়ে আপনি 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 দাগাইতে পারবেন। এটা দাগাইতে হবে কেন? মনে করেন আমি আমার ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নেব, ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নেব। নেওয়ার জন্য আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে নিলাম, করলাম। করার পর আমি আগে দাগাবো, স্ক্রিনশট নেওয়ার আগে আমি দাগাবো। কেন দাগাবো? এখানে ক্লিক করলাম, রেড কালার, এখানে এখানে দিলাম রেড কালার। ঠিক আছে, পেন্সিল নিলাম এবং এখানে রেড কালার দিলাম। দেওয়ার পরে আমি কি করলাম, এখানে আমি দেওয়ার পরে আমি এখানে কি করলাম, এখানে আমি এটাকে আমি দাগাই দিলাম, বা এটাকে আমি কি দাগাই দিলাম। এখানে আমি তীর এঁকে দিলাম, বা এখানে আমি কি কিছু দাগাই দিলাম। মানে আমি স্ক্রিনশটের মধ্যে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি, যে জিনিসটা আমি ফোকাস করতে চাচ্ছি, সেই জিনিসটা আমি বিভেদ দাগাই দিতে পারবো। স্ক্রিনশটের মধ্যে আপনি কোনো কিছু আপনি এখানে লিখে দিতে পারবেন, দাগাই দিতে পারবেন। দাগাই দেওয়ার পর আপনি স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আপনি যে জিনিসটা দেখাতে চাচ্ছেন সেই জিনিসটা ক্লিয়ারলি বায়ার বুঝতে পারবে। তাহলে আমরা ফাইনালি স্ক্রিনশট আমরা কিভাবে নেব? আমরা প্রথমত আসলাম, আসার পর আমরা এভাবে আমরা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার সময় আমরা কি করব, স্ক্রিনশট নেওয়ার আগে আমরা একটু দাগাবো। এই যে কলম আছে, কলম কলম দিয়ে আমরা একটু দাগাবো, বা আমরা যেটা যেটা আমি দেখাতে চাচ্ছি সেই জিনিসগুলো আমি দেখাবো, দাগাবো। ঠিক আছে, দাগানোর পরে জাস্ট ক্লিক অন সেভ। ঠিক আছে, তাহলে কি হবে, আমরা যে জিনিসটা দাগিয়েছি সেটা সহ আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে। আর স্ক্রিনশট নেওয়ার আগে আপনাকে এভাবে দাগাতেই হবে, কারণ আপনি কোনটা দেখাতে চাচ্ছেন, কি জিনিসটা দেখাতে চাচ্ছেন, সেটা যদি আপনি ক্লায়েন্ট না বুঝে তাহলে তো হবে না। আবার আরেকটা জিনিস দেখেন, এই যে স্ক্রিনশট নেওয়ার সময় আপনি চাইলে কি লিখতে পারবেন। যেমন আমি স্ক্রিনশট নিচ্ছি, নেওয়ার সময় আমি এখানে লিখবো। হ্যাঁ, আচ্ছা, মার্কার, এই যে এখানে মার্কার আছে, আপনি চাইলে মার্কার দিয়ে কোনো কিছু মার্কার করে দিতে পারবেন, তাই না? মার্কার করতে পারবেন, কলম দিয়ে আপনি এখানে গুল্লো করতে পারবেন, দেখাতে পারবেন। অ্যারো দিয়ে, আপনি তীর দিয়ে কোনো কিছুকে আপনি আপনি এভাবে এভাবে আপনি আপনি দেখাতে পারবেন। তারপর রেক্টেঙ্গেল দিয়ে তাও আপনি এভাবে দেখাতে পারবেন কোন 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 জিনিসটা আপনি দেখাতে চাচ্ছেন। ঠিক আছে, আন্ডু করতে পারবেন। তাহলে অনেক কিছু এখানে আপনি করতে পারবেন। হ্যাঁ, আবার আপনি চাচ্ছেন লিখতে, কোনো কিছু লিখে দিতে, তাহলে আপনি কি এখানে টেক্সটে যাবেন, টেক্সটে যাবেন। তারপরে এখানে ক্লিক করবেন, এই যে টেক্সটে গিয়ে এখানে ক্লিক করবেন। আপনি লেখেন দিস ইজ এ স্যাম্পল। ঠিক আছে, আপনি কোনো কিছু লিখতে পারবেন। ওকে,
তাহলে আমরা কলম দিয়ে দেখাইতে পারবো, মার্কার দিয়ে মার্কার করতে পারবো, অ্যারো করতে পারবো, বক্স করতে পারবো, এটা করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, এটিকে সেভ করতে পারবো এবং আমার স্ক্রিনশটের লিঙ্ক নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট কিভাবে নিব এবং স্ক্রিনশট নেওয়ার আগে আমরা কিভাবে সেগুলোকে মার্কিং করব। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, কারো কম্পিউটারে যদি লাইট শট যদি কাজ না করে, কারো কম্পিউটারে যদি লাইট শট কাজ না করে, হ্যাঁ, তাহলে আপনারা নেবেন গ্রিন শট। মানে গুগলে সার্চ করলে আপনি এরকম আরো অনেকগুলো সফটওয়্যার পাবেন, যেমন স্ক্রিন শট সফটওয়্যার ফর পিসি, স্ক্রিনশট সফটওয়্যার ফর ফর পিসি লিখে যদি আপনি সার্চ করেন, এই যে আছে লাইট শট, তারপর আছে গ্রিন শট, হ্যাঁ, তারপর এইভাবে আরো অনেকগুলো স্ক্রিনশট সফটওয়্যার আছে, আরো অনেকগুলো স্ক্রিনশট সফটওয়্যার আছে। ঠিক আছে, আপনি যে কোনো একটা স্ক্রিনশট সফটওয়্যার আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার আগে কিভাবে দাগাবেন এবং কিভাবে স্ক্রিনশট নেবেন। তো এখানে স্ক্রিনশট নেওয়ার বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন আমাদের স্যাম্পল তৈরি করার ক্ষেত্রে? হ্যাঁ, আমরা যতগুলো স্যাম্পল তৈরি করব সবগুলো আমরা স্ক্রিনশট দিয়েই তৈরি করব, এবং সেই জন্য স্ক্রিনশট নেওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন কিভাবে স্ক্রিনশট নেবেন। তারপরে যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়, এটা নিয়ে আমার ডেডিকেটেড কিছু ভিডিও আছে। আপনি যদি জাস্ট এখানে ইউটিউবে সার্চ করেন স্ক্রিন শট বাই জামাল লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি লাইভ শটের মাধ্যমে কিভাবে স্ক্রিনশট নেবেন এটা নিয়ে আমার 20 মিনিটের একটা ক্লাস আছে, এই ক্লাসটা দেখলে আপনি পরিপূর্ণভাবে বিষয়টা বুঝতে পারবেন। আশা করি এর চেয়ে বেশি বোঝার প্রয়োজন হবে না, এটুকুতে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, সবাই এটুকু এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলুন, সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা লাইভ শটের মাধ্যমে স্ক্রিনশট কিভাবে নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার আগে সেগুলোকে কিভাবে মার্কার করবেন, দাগাবেন, চিহ্নিত করবেন? সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। জি স্যার, লাইট শট জি দিয়ে স্যার, কিভাবে বুঝতে স্ক্রিনশট নিব, পারছি। কিভাবে ক্লিক স্যার করব, বুঝছি। দাগাবো বা মার্ক করব, সব স্যার বোঝা গেছে। ক্লিয়ার বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা স্ক্রিনশট নেওয়া বুঝলাম, এখন আমরা স্যাম্পল তৈরি করা বুঝবো। তাহলে আমরা বুঝতেছি যে যে কোনো অনলাইন জবের জন্য কিভাবে স্যাম্পল তৈরি করবেন। অনলাইন জব কোনগুলো আমি আগেই বলেছি, বাইরের ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইটের ভিতরে পোস্ট করা, ওয়েবসাইটের জন্য এসইও করা, ইউটিউব চ্যানেল তৈরি করা, ইউটিউবের ভিডিও তৈরি করা, ইউটিউবের ভিডিওতে এসইও করা, ইউটিউবের জন্য ডেসক্রিপশন তৈরি করা, ইউটিউব ভিডিওর জন্য ফেসবুকের পেজ তৈরি করা, ফেসবুকে পোস্ট করা, ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা। সহজ কথায় যত ধরনের কাজ আমাদেরকে অনলাইন না থাকলে আপনি যে কাজগুলো করতে পারবেন না সেগুলো হচ্ছে অনলাইন জব। যেমন আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকতে পারবেন না যদি আপনার এই নেট না থাকে, কিন্তু যদি কোনো একটা গ্রাফিক ডিজাইন তৈরি করার কাজ হয় আপনি বাসায় বসে নেট না থাকলেও আপনি গ্রাফিক ডিজাইনটা করে ফেলতে পারবেন। কিন্তু সেই গ্রাফিক ডিজাইনটা আপনি কোথাও আপ করতে পারবেন না, মানে কোথাও পোস্ট করতে পারবেন না। তাহলে যে কাজগুলো আমরা ইন্টারনেট ছাড়াই আমরা করে ফেলতে পারি, যে কাজগুলো আমরা ইন্টারনেট ছাড়াই ছাড়াই আমরা আমরা করে ফেলতে পারি, ঠিক আছে, ইন্টারনেট ছাড়াই আমরা যে কাজগুলো করে ফেলতে পারি সেগুলো হচ্ছে অফলাইন জব। যেমন এমএস ওয়ার্ডে টাইপ করা, এক্সেলে টাইপ করা, এক্সেলে কাজ করা, গ্রাফিক ডিজাইন করা, একটা ভিডিও এডিট করা, হ্যাঁ, যে কাজগুলো আপনি করে ফেলতে পারবেন এবং সেই কাজ যে কাজগুলো আপনার কম্পিউটারে থাকবে সেগুলো হচ্ছে অফলাইন কাজ। আর যে কাজগুলো করতে আমাদের অনলাইনে ঢুকতেই হবে সেই কাজগুলো হলো অনলাইন অনলাইন জব। খুব সহজ। আপনারা সবাই আমাকে একটু কনফার্ম করেন এই অনলাইন জব কাকে বলে এবং অফলাইন জব জব কাকে বলে, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু সবাই নিশ্চিত করে বলেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। অনলাইন জি জব স্যার, এবং বুঝতে অফলাইন পেরেছি। জব। পেরেছি। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম কোনটা অনলাইন জব কোনটা অফলাইন জব। এখন আমরা বুঝবো যে অনলাইন কাজের জন্য কিভাবে স্যাম্পল তৈরি করব এবং অফলাইন কাজের জন্য কিভাবে স্যাম্পল তৈরি করব। আচ্ছা, দেখুন, তো অনলাইন কাজের জন্য যখন আমি স্যাম্পল তৈরি করব, স্যাম্পল তৈরি করার সময় মনে করেন একটা অনলাইন জব, বায়ার আমাকে বললো যে একটা ওয়েবসাইট তৈরি করো। মনে করেন আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করলাম এবং এটার জন্য আমি একটা স্ক্রিনশট নিই। আমি এটার জন্য একটা স্ক্রিনশট নিলাম এবং স্ক্রিনশট নেওয়ার সময় আমি এখানে বুঝালাম এটা দিয়ে যে কই গেল, আমি এটা দিয়ে কি করলাম, একটা একটা গুল্লো করলাম এবং এটা দিয়ে একটা এরো দিলাম, তাই না? আমি বুঝালাম যে এটা আমার কি ওয়েবসাইট, হ্যাঁ। এবং আমি চাইলে কি আরো কিছু আমি আমি দাগান নিতে আমি করতে পারি। এই যে এখানে ফ্রি কোর্স,
স্টুডেন্ট সাকসেস, ফ্রি কোর্স, তাই না? পেড কোর্স, আমি যেগুলো করছি সবগুলো আমি কি দাগাইয়া দিতে পারি যে এটা আমি করছি ওয়েবসাইটটা, তাই না? আমি আপনাদের বুঝার সুবিধার তো অর্ধেক নিয়েছি, বাট এটা তো পুরো পেজেই নিতে হবে, তাই না? আচ্ছা, নেওয়ার পর আমি এটাকে সেভ করলাম। তাহলে এই স্ক্রিনশট দিয়ে আমি বুঝালাম ক্লায়েন্টকে যে দেখো আমি ওয়েবসাইট তৈরি করেছি। আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, ওয়েবসাইটের নাম হলো outsourcinghelp.net। এটার দিয়ে আমি কয়েকটা বাটন তৈরি করেছি, স্টুডেন্ট সাকসেস, ফ্রি কোর্স, পেড কোর্স, এগুলো তৈরি করেছি। আমি ক্লায়েন্টকে বুঝলাম যে দেখো আমি এদিকটা ওয়েবসাইট তৈরি করেছি, তাই না? তাহলে ওয়েবসাইট তৈরি করেছি, এটার প্রমাণ। স্যাম্পল মানে কি? স্যাম্পল মানে হচ্ছে প্রমাণ। আমি যে কাজটা করেছি সেটার প্রমাণ। ঠিক আছে? তো এখন এটা তো যে কেউ দিতে পারে, যে কেউ যদি আমার ওয়েবসাইটটা খোলার পর সেটা তো এটাই দেখবে, তাই না? এটা তাহলে প্রমাণ কিভাবে হলো যেটা আপনার? এখন আমরা সেটাই প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? আমরা এখন এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। আমরা ওয়েবসাইটকে এখন লগ ইন করবো। ঠিক আছে? আমরা যখন লগ ইন করবো, লগ ইন অবস্থায় আপনি যখন স্ক্রিনশট দিবেন, তখন বায়ার বুঝবে যে হ্যাঁ আসলেই আপনি কি ওয়েবসাইটটা আসলে আপনার, আসলে আপনি ওয়েবসাইটটা আপনি তৈরি করেছেন। উদাহরণ, তাহলে আমাদের প্রথম স্ক্রিনশট থাকবে আমাদের, হ্যাঁ আমাদের মূল সাইটের একটা স্ক্রিনশট দিলাম। এরপর আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এখানে আমি আরেকটা স্ক্রিনশট দিই। হ্যাঁ, এই যে এখানে আমি দিলাম, দেওয়ার পরে এটা নিয়ে আমি একটা স্ক্রিনশট দিই। তাহলে এখান থেকে ক্লায়েন্ট কি বুঝবে? দেখেন আমি কিন্তু অর্ধেক পেজ নিয়ে আসছি, পুরোটা দিলে আপনারা হয়তো বুঝবেন না। আচ্ছা আমি পুরোটাই দিই, সমস্যা নেই, স্ক্রিনশটটা আপনারা বুঝবেন। তাহলে এই দেখেন এখানে আমি বলতেছি যে দেখো এটা হচ্ছে আমার সাইট, outsourcinghelp.net। হ্যাঁ, তারপর এখানে কি, মানে এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডের ছবি দিয়েছি। তার মানে কি? তার মানে হলো আমি ওয়েবসাইটেরটা আমি ওন করি, ওয়েবসাইটটা আমার। তাহলে এই স্ক্রিনশটটা দেখে ক্লায়েন্ট বুঝবে না যে এটা আসলে আমার কিনা, বাট এই স্ক্রিনশটটা দেখে ক্লায়েন্ট নিশ্চিত হবে যে এটা হ্যাঁ এটা আমার। outsourcinghelp.net/wp admin, মানে আমি কি এটা লগ ইন করছি, তাই না? এটা দেখে ক্লায়েন্ট নিশ্চিত হবে যে হ্যাঁ এটা এটা আমার। তারপর আমি আরো কিভাবে স্যাম্পল তৈরি করব? এরপর আমি বিভিন্ন পেজে ঢুকবো, বিভিন্ন পেজে ঢুকে আমি আরো আরো বেশি স্যাম্পল তৈরি করব। এবার আমি এখানে আসলাম, এখানে আমি পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করে আমি বেশ কিছু, বা আমি পেজেসে ক্লিক করলাম। পেজেসে ক্লিক করে আমি আমার পেজের লিস্টগুলো আমি দেখালাম যে দেখো আমি অনেকগুলো পেজ পেজ আমি তৈরি করেছি। এই যে আমি এখানে দেখালাম। ঠিক আছে? এই যে আমি ক্লায়েন্টকে বললাম যে দেখো আমি এখানে অনেকগুলো পেজ আমি তৈরি করেছি। ঠিক আছে, এভাবে করলাম, করে আমি স্ক্রিনশট দিলাম। তারপর আপনি পোস্টে যাবেন, পোস্টে গিয়ে আপনি তৈরি করবেন এভাবে। পেজেসে গিয়ে আপনি একটা স্ক্রিনশট নেন, পোস্টে গিয়ে আপনি স্ক্রিনশট নেন। এভাবে আপনি যা যা দেখাতে চান প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনি আলাদা আলাদা করে আপনি স্ক্রিনশট নেবেন। ঠিক আছে? তারপর আপনি যে এসইউ করছেন, এসইউতে গিয়ে আপনি স্ক্রিনশট নেন। আপনি যে বিভিন্ন প্লাগইনস ইউজ করছেন সেগুলোতে নিয়ে স্ক্রিনশট নেন। আপনি যে থিম চেঞ্জ করছেন ওটা নিয়ে স্ক্রিনশট নেন। হ্যাঁ, এভাবে আপনি যদি আপনি দেখাতে চান ওয়েবসাইটের, তো আপনি বিভিন্ন অংশে গিয়ে অনেক অনেক কিছু আপনি এখানে দেখাতে পারবেন, অনেক জায়গায় স্ক্রিনশট আপনি নিতে পারবেন। 15-20টি স্ক্রিনশট আপনি নিতেই পারবেন এখান থেকে। এবং এই 15-20টি স্ক্রিনশটে প্রুভ করবে যে এটা আপনারই, কারণ এটা যদি আপনি ওন না করতেন এই ব্যাক এন্ডে আপনি কখনো ঢুকতে পারতেন না। কারণ ফ্রন্ট এন্ডে যে কেউ দেখবে। ফ্রন্ট এন্ড কি? যেটা পাবলিকের জন্য যেটা উন্মুক্ত থাকে, যেটা যে কেউ দেখবে, এটা ফ্রন্ট এন্ড। হ্যাঁ, আর ব্যাক এন্ড কি? আপনি ড্যাশবোর্ডে গিয়ে যেটা আপনি পাবেন সেগুলো হচ্ছে ব্যাক এন্ড। ঠিক আছে? তাহলে আপনি ব্যাক এন্ডে গিয়ে আপনি নিশ্চিত হবেন। ব্যাক এন্ডে গিয়ে আপনি দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে? ব্যাক এন্ডে গিয়ে আপনি নিশ্চিত হবেন। আশা করি এটুকু সবাই, আপনি নিশ্চিত হবেন না, ক্লায়েন্ট নিশ্চিত নিশ্চিত হবে। ব্যাক এন্ডে গিয়ে আপনি অনেকগুলা এই স্ক্রিনশট দিবেন, তাইলে ক্লায়েন্ট নিশ্চিত হবে। তাহলে এটাই ছিল খুব সিম্পল বিষয়, যে যখন আপনি অনলাইন কোনো কাজের জন্য স্ক্রিনশট তৈরি করবেন বা স্যাম্পল তৈরি করবেন বা পোর্টফোলিও তৈরি করবেন, পোর্টফোলিও যে কথা, স্যাম্পল একই কথা, তখন আমাদেরকে করতে হবে কি? তখন আমরা যেটা আউটসাইড, মানে ফ্রন্ট এন্ড,
ফ্রন্ট এন্ডের একটা একটা স্ক্রিনশট দেব। তারপর ক্লায়েন্টকে বিশ্বাস করানোর জন্য আমরা লগ ইন করে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে যত জায়গা থেকে পারেন আপনি পোস্টে গিয়ে পোস্টের ছবিগুলো দেখান, পেজেসের ছবিগুলো দেখান, তারপর এপিয়ারেন্স, প্লাগইনস, এটা সেটা আরো যা যা কিছু আছে সব কিছু আপনি দেখান। দেখানোর পরে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ আপনি অনেক ভালো করতে পারেন। এবং আপনি এখানে এসইউ তে ক্লিক করে যদি দেখান তখন ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ আপনি অনেক ভালো এসইউ করতে করতে পারেন। কি কি এসইউ করেছেন সেগুলো বায়ার মানে বায়ার দেখবে এবং বায়ার বুঝতে পারবে যে আপনি এসইউ, ওয়েবসাইট এসইউ করতে করতে পারেন। তারপরে এইভাবে আরো অনেক কিছু আছে। অনেক বিভিন্ন প্লাগইনস আপনি ব্যবহার করছেন, সেই প্লাগইনস গুলোর স্ক্রিনশট নিয়ে আপনি বাইরকে দেখান যে হ্যাঁ আপনি অনেক রকমের প্লাগইনস আপনি ইউজ করতে পারেন। আপনি ইলিমেন্টরে গিয়ে দেখান যে আপনি ইলিমেন্টর ইউজ করতে পারেন। তো এইভাবে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি আপনি কি দেখাতে পারবেন, এবং এগুলো দেখে আপনি প্রুভ করতে পারবেন যে হ্যাঁ আপনি আসলেই এটার অনেক ডিপ লেভেলে কাজ পারেন। আপনি ওয়ার্ডপ্রেসের কাজটা পারেন, শুধু পারেনই না, আপনি ওয়ার্ডপ্রেসের অনেক ডিপ লেভেলের কাজ পারেন। যেমন আপনি থিম নিয়ে কাজ করা, প্লাগইনস নিয়ে কাজ করা, এসইও, এই মানে ওয়েবসাইটের এসইও নিয়ে কাজ করা, কিওয়ার্ড সেট করা, অনেক কিছু আপনি এখানে দেখাতে পারবেন এবং আপনার এক্সপার্টাইজ আপনি শো করতে পারবেন। আচ্ছা, এটা যদি বুঝে দেখেন তাহলে পরেরগুলো বুঝাটা খুব সহজ। ক্লায়েন্ট আপনাকে বললো আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন। খুব ভালো কথা। আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন, করার পর আপনি ক্লায়েন্টকে, আপনি তো স্যাম্পল তৈরি করার জন্য তো আপনি নিজ থেকে তো অনেকগুলো স্যাম্পল আপনি তৈরি করে রাখবেন। আমি এটা একটু শেষ করি। এই যে ওয়েবসাইট তৈরি করে আপনি ওয়েবসাইটটা আপনি পাবেন কোথায়? যখন আপনারা যারা ওয়েবসাইটের কাজ শিখেছেন আপনারা তো জানেন ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। তো যারা এখনো শিখেন নাই, আপনারা সামনে পাবেন ওয়েবসাইটের ক্লাসটা, আপনারা আপনারা সামনে পাবেন। তো ওয়েবসাইটের ক্লাসে গিয়ে যদি আপনি দেখেন আপনি তো ওয়েবসাইট তৈরি করতে পারবেনই, তাই না? তো ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের একটা ছবি নেবেন, মানে ভিতরের একটা ছবি নেবেন। তো যারা ওয়েবসাইট তৈরির এই স্যাম্পলের বিষয়টা বুঝতে পারতেছেন তাদেরকে, এটা তো ভালো, আপনারা ক্লাস পেয়েছেন। আর যারা ওয়েবসাইট নিয়ে আমার উদাহরণটুকু বুঝতে পারতেছেন না, এই যে ব্যাক এন্ড কি, ফ্রন্ট এন্ড কি, কিভাবে ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, কিভাবে ওয়েবসাইটে এসইও করবো, ওয়ার্ডপ্রেস আবার কি, এই বিষয়গুলো যারা বুঝতে পারতেছেন না তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন। আপনারা সামনে ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের ক্লাসটা সামনে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর এখন আমি কথা বলবো ইউটিউব নিয়ে। তো ক্লায়েন্ট আপনাকে বললো একটা ইউটিউবের চ্যানেল চ্যানেল তৈরি করেন। আচ্ছা দেখেন, ওয়েবসাইট নিয়ে কিন্তু শুধুমাত্র ওয়েবসাইট তৈরির কাজ হবে না। আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে একটা ওয়েবসাইট তৈরি করো, অথবা বলতে পারে যে একটা আমার ওয়েবসাইট তৈরি করা আছে, আপনাকে ক্লায়েন্ট আইডি পাসওয়ার্ড দিলেও বলবে যে এখানে 10টা পোস্ট করেন। অথবা ক্লায়েন্টের পোস্টটা করা আছে, ক্লায়েন্ট বলবে যে এখানে এসইউ করেন। তাহলে কোনো ক্লায়েন্ট যদি এসইউর কাজ করাতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বেছে বেছে আপনি এসইউর ইয়াই দিবেন। ঠিক আছে? কোনো ক্লায়েন্ট যদি এসইও করাতে চায় তাহলে ক্লায়েন্টকে আপনি আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন সেটাও বলার দরকার নাই, আপনি এই করতে পারেন সে করতে পারেন কিচ্ছু বলার দরকার নেই। আপনি জাস্ট এসইও তে যাবেন, এসইউর আপনি যে এসইউর কাজগুলো করছেন সেগুলো আপনি ক্লায়েন্টকে দেখাবেন। তাহলে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ আপনি এসইউর কাজটা পারেন, তাহলে সে আপনাকে কাজটা দিবে। তো যে ক্লায়েন্টের যেটা দরকার আপনি সেটাই তাকে দেখাবেন, তখন সে আপনাকে সেই রকম কাজটা দিবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, যখন যেখানে যেটা প্রযোজ্য। তারপর আরেকটা অনলাইন কাজ হলো, মনে করেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করা। তো ইউটিউব চ্যানেল তৈরি করছেন, এটা একটা স্ক্রিনশট ক্লায়েন্টকে দেন। এবং এটা আপনি গুল্লো করে দেন। এই যে আমি একটা ইউটিউব চ্যানেল চ্যানেল আমি তৈরি করছি। তারপরে এটা সেভ করেন। তারপর আপনি এবার এই ওয়েবসাইটের ভিতরে ঢুকেন। ঢোকার পরে আমরা ওয়েবসাইটের ভিতরে আমি ঢুকলাম। আমরা মনে করেন এটা ড্যাশবোর্ডে গেলাম, ইউটিউব স্টুডিওতে গেলাম। তাহলে এই চ্যানেলটা যদি আপনার না হয় আপনি কখনো ইউটিউব স্টুডিওতে ঢুকতে পারবেন না। তো চ্যানেল আপনি, যারা ওয়েবসাইট ইউটিউব চ্যানেল তৈরি করাটা শিখেছেন আপনারা তো পারেন, যারা শিখেন নাই এখনো বা যারা এখনো ক্লাসটা পান না আপনারা সামনে পাবেন, এটা নিয়ে ওরিট হওয়ার কোনো কিছু নেই। এই যে আমরা ইউটিউব চ্যানেলে আসলাম, ইউটিউব চ্যানেলে আসার পর আমরা ভিতরে ঢুকলাম, ঢুকার পর যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট দেন। তাহলে এই ড্যাশবোর্ডের স্ক্রিনশটটা দিয়ে ক্লায়েন্ট নিশ্চিত হবে, ড্যাশবোর্ডের স্ক্রিনশটটা দিয়ে ক্লায়েন্ট নিশ্চিত হবে যে আপনি কি করেছেন, আপনি এটা পারেন, মানে এই ইউটিউব চ্যানেলটা আপনার। ঠিক আছে? তারপর আপনি অ্যানালাইটিক্সে আসেন। অ্যানালাইটিক্সে এসে এখানে একটা স্ক্রিনশট নেন। মানে যেটা যেটা আপনি দেখানোর প্রয়োজন মনে করেন প্রত্যেকটা জিনিস আপনি কি দেখাবেন এবং প্রত্যেকটা জিনিস আপনি এভাবে স্ক্রিনশট নেবেন। ঠিক আছে? এভাবে স্ক্রিনশট নিয়ে
স্ক্রিনশট নেওয়ার আগে তো আপনি এখানে দাগান্বিত করবেন। তারপর এভাবে বিভিন্ন কিছু আপনি দেখাবেন, সেটিংসে যান, বিভিন্ন কিছু আপনি আপনি এখানে এখানে দেখাবেন, যা যা আপনি দেখাতে চান। ঠিক আছে? তো এগুলা প্রুফ করবে যে এটা আপনার। ঠিক আছে? তাহলে আপনারা এভাবে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনি ক্লায়েন্টকে এভাবে দেখাবেন, এবং স্ক্রিনশট নেওয়ার আগে আপনি কিছুটা টাকা নিতে করবেন। তাহলে দেখেন, ক্লায়েন্ট যখন বুঝতে চাইবে যে আপনি আসলে ইউটিউব চ্যানেল তৈরির কাজটা পারেন কিনা, তখন ক্লায়েন্ট প্রথমত আপনার এইটা দেখবে যে হ্যাঁ, এটা আপনার চ্যানেল, আপনি একটা চ্যানেল তৈরি করছেন। বাট ক্লায়েন্ট নিশ্চিত হবে না যে এটা আসলে কি আপনি তৈরি করছেন। তখন সে আপনার এই যে আপনি ড্যাশবোর্ডের ছবি দিয়েছেন, হ্যাঁ, তখন এগুলো দেখবে, হ্যাঁ এটা আপনি আপনার তৈরি, নাহলে তো আপনি ড্যাশবোর্ডে ঢুকতে পারতেন না। এখানে দেখবে যে হ্যাঁ, আপনার ভিউয়ার কেমন, আপনার ইয়াটা কেমন দেখবে, তারপর এগুলো কেমন, এগুলো দেখবে, কন্টেন্ট গুলো কি কি, এগুলো দেখে বাইরে আপনাকে জাজ করবে, হ্যাঁ আপনি ইউটিউবের কাজ করতে পারবেন। ঠিক আছে? তাহলে ওয়েবসাইট তৈরি করা একটা অনলাইন অনলাইন কাজ, ইউটিউবও একটা অনলাইনের কাজ। ঠিক তেমনি ফেসবুকের পেজ তৈরি করা, দেখেন ইউটিউবের চ্যানেল তৈরি করা, ইউটিউবের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা, সেই ভিডিওর জন্য এসইও করা, এই সবগুলোই কি কাজ? সবগুলো হচ্ছে অনলাইন জব। ঠিক আছে? তাহলে অনলাইন জবের ইউটিউবের জন্য আমরা কিভাবে করলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার এসইও করে দেন, আমার অমুক ইউটিউবের ভিডিওর জন্য আপনি এসইও করে দেন, তাহলে আপনারা এসইও করতে জানেন, ভিআইডি আইকিউ দিয়ে কিভাবে এসইও করবেন ওইভাবে আপনি এসইও করে দিবেন। আপনারা তো অলরেডি শিখেছেন ভিআইডি আইকিউ। আচ্ছা, যারা শিখেন না তারা টেনশন করবেন না, আপনারা ভবিষ্যতে পাবেন। তাহলে এটার জন্য এসইও কিভাবে করবেন, আপনি শুধু এসইও অংশটার, ইউটিউবের যে আপনি এসইও অংশটার আপনি কিছু স্ক্রিনশট আপনি ক্লায়েন্টকে দেন। ঠিক আছে? আপনি তো এরকম, যখন আপনি কাজটা শিখবেন, কাজটা শিখার সাথে সাথেই আপনি তো এগুলো তৈরি করে রাখবেন, তাই না? আমাদের সিস্টেম ইয়া অনুযায়ী আমাদের ক্লাসের সাথে সাথে আপনি এগুলো তৈরি করবেন। আমি যখন ওয়েবসাইট তৈরি করাবো, ওয়েবসাইট তৈরি ক্লাস শেখাবো, তখন আপনি আমার সাথে সাথে ওয়েবসাইট তৈরি করবেন, ওইটি আপনার স্যাম্পল। আমি যখন ইউটিউব চ্যানেল তৈরি করাবো, তখন আপনি আমার সাথে সাথে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, ওইটাই আপনার স্যাম্পল। এভাবে প্রত্যেকটা কাজ আমার ক্লাসের সাথে সাথে আপনারা করবেন, ওইটাই স্যাম্পল। হ্যাঁ, এবং ওই কাজটা যদি আপনি করে রাখেন, তখন যে কোনো সময় ক্লায়েন্টকে স্ক্রিনশট দেওয়াটা আপনার জন্য খুব ইজি হবে। আর ক্লায়েন্টকে স্ক্রিনশট দিতে হবে কেন? এটা দিতেই হবে কারণ যে কোনো ক্লায়েন্ট যখন আপনার সাথে কথা বলবে, আপনাকে স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে যে তুমি কি আগে কাজ করছো। যদি বলেন যে কাজ করি নাই, তাহলে স্বাভাবিকভাবেই সে আপনার প্রতি আর আকৃষ্ট থাকবে না, সে কাজ ছাড়া আপনাকে ছেড়ে চলে যাবে। যদি বলেন যে হ্যাঁ কাজ করছেন, ঠিক আছে, কাজ করছেন, তখন এই আপনাকে জিজ্ঞেস করবে যে আমাকে কিছু স্যাম্পল দেখাও। তখন আপনি আপনার স্যাম্পলগুলো দিবেন, আপনার স্যাম্পলগুলো যদি তার পছন্দ হয় সে আপনাকে কাজ দেবে, স্যাম্পলগুলো পছন্দ না হলে সে আপনাকে কাজ দেবে না। তো সেই জন্য আমাদেরকে কাজ পেতে হলেও স্যাম্পল অবশ্যই তৈরি করতে হবে। আর শুধুমাত্র কোনো রকম ভাবে স্যাম্পল তৈরি করলেই হবে না, খুব ভালো মানের স্যাম্পল তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা স্যাম্পল দেওয়ার আগে আমরা বুঝবো যে ক্লায়েন্টের আসলে ফোকাসিং পয়েন্টটা কোথায়। কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, তুমি যে আসলে ওয়েবসাইট তৈরি করতে পারো তার প্রমাণ আমাকে দাও, তাহলে আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা দেবো, ওয়েবসাইটের পেজটা দেবো, বিভিন্ন পেজের স্ক্রিনশট দেবো, এবং আমরা ভিতরে ঢুকে ড্যাশবোর্ডের বিভিন্ন স্ক্রিনশটগুলো দেবো। আমি বুঝাবো যে আমি ওয়েবসাইট তৈরি করতে পারি। ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমি এমন একজনকে চাচ্ছি যে আমার ওয়েবসাইটের পোস্টগুলোকে এসইও করে দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র এসইর উপর ফোকাস করব। আমি ওয়েবসাইট তৈরি করতে পারি সেটাও দেখাবো না, আমি ওয়েবসাইটে পোস্ট করতে পারি সেটাও দেখাবো না, আমি ওয়েবসাইটের জন্য ভিডিও করতে পারি সেটাও দেখাবো না। আমি শুধুমাত্র দেখাবো, আমি সরাসরি এসইও অংশ চলে যাব, ওই এসইও অংশের বিভিন্ন স্ক্রিনশটগুলো দেবো। ঠিক আছে? স্ক্রিনশটগুলো দেবো, 10-12টা স্ক্রিনশট দিলে বায়ারকে আমি বুঝাবো যে দেখো আমি ওয়েবসাইটের জন্য খুব ভালোভাবে এসইও করতে করতে পারি। ঠিক আছে? তাহলে আমাকে ফোকাসিং পয়েন্টটা বুঝতে হবে। কোনো ক্লায়েন্ট যদি বলে যে ইউটিউবের চ্যানেল তৈরি করা, তাহলে তো আমি ইউটিউবের চ্যানেল তৈরি করা সংক্রান্ত ইউটিউবের চ্যানেলের বাইরে থেকে ভিতরে থেকে বিভিন্ন স্ক্রিনশট করে দেবো। কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমাকে ইউটিউব চ্যানেলের জন্য শুধু ডেসক্রিপশন লিখতে হবে, কিওয়ার্ড সেট করতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, তাহলে আমি ওই কিওয়ার্ড সেট এবং ডেসক্রিপশন অংশে যাব, এবং ওখানে আমি যে বিভিন্ন কিওয়ার্ড এবং ডেসক্রিপশন দিয়েছি শুধু ওইগুলোর স্ক্রিনশট তাকে আমি তাকে পাঠাবো। তাহলে আমাদেরকে সুনির্দিষ্ট হইতে হবে যে আসলে আমি কোনটা চাচ্ছি, না ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। যেটা চাচ্ছে সেটার উপরে আমাকে স্যাম্পল তৈরি করতে হবে। তাহলে স্যাম্পল যদি আপনি এলোমেলোভাবে যদি স্যাম্পল দেন, ক্লায়েন্ট চাচ্ছে একটা কাজ, আপনি দিলেন আরেকটা কাজের স্যাম্পল, তাহলে সেটা কখনোই অ্যাকসেপ্টেড হবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে।
তো দেখেন, আমরা ইউটিউবে আসলাম। তাহলে কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের ভিউয়ার বাড়াইতে, তাহলে আপনি আপনার চ্যানেলে আসেন, চ্যানেলে এসে আপনি তার ভিউয়ারের অংশটা দেখান। এই আপনার অ্যানালিটিক্সে আসেন, এসে দেখান যে দেখেন আমি কি পরিমাণ ভিউ করছি। সুতরাং আমিও আপনাকে সেভাবে ভিউ ভিউ দিতে পারবো। কিন্তু আপনার যে চ্যানেলটা তৈরি করছেন সেখানে যদি খুব ভিউ না হলে আপনার এই জিনিসটা আর দেখানোর দরকার নাই। আপনি ক্লায়েন্টকে এমনি বলবেন যে আমি দেখো আমি চ্যানেল তৈরি করতে পারি, আমি ভিউ করতে পারি, ভিউ করার জন্য এটা করতে পারি, সেটা সেটা করতে পারি। হ্যাঁ, তো আপনার লক্ষ্য থাকবে আপনি আপনি যদি ইউটিউবের কাজ করেন তাহলে আপনি ইউটিউবের একটা চ্যানেল তৈরি করবেন, সেখানে আপনি পর্যাপ্ত ভিউয়ার নিয়ে আসবেন। তাহলে ক্লায়েন্ট ওটি দেখে আপনার প্রতি আকৃষ্ট হবে। তবে স্বাভাবিকভাবেই আপনার চ্যানেলটা অত বড় হবে না, আপনার চ্যানেলটা অত বেশি ভিউয়ার হবে না। তো সুতরাং ওইটা না হলেও খুব একটা সমস্যা নেই। মূলত ক্লায়েন্ট চাইবে যে আপনি কাজটা ভালোভাবে করতে পারেন কিনা। আপনি নিজের চ্যানেলে অনেক ভিউয়ার নিয়ে আসছেন, সেটাও আসলে খুব বড় বড় ইস্যু না। বড় ইস্যু হলো আপনি কাজটা করতে পারেন কিনা। সুতরাং কাজটা করতে পারলেই হবে। আপনি নিজে অনেক লাখ লাখ ফলোয়ার আপনাকে আগে থেকে কালেকশন করতে হবে না। তাহলে ক্লায়েন্টের ফোকাসটা বুঝতে হবে। ক্লায়েন্ট যেটাতে ফোকাস করবে ওইটাতেই আপনি কি করবেন, ঠিক আছে, ওইটাতেই আপনি কাজগুলো করবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ফেসবুক পেজ তৈরি করা। ক্লায়েন্ট আপনাকে বললো একটা ফেসবুক পেজ তৈরি করতে, আপনি পেজটা তৈরি করলেন। তারপর ফেসবুক পেজের আপনি ইনসাইডে যান, ইনসাইডে গিয়ে আপনি কি করেন, ফেসবুক পেজের ইনসাইডে গিয়ে আপনি এই ইয়েটা করেন, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, ইউটিউব চ্যানেলের মতো। তো এই তিনটা জিনিস যদি আপনি বুঝে থাকেন তাহলে যে কোনো অনলাইন জবের জন্য আপনি এই পোর্টফোলিও তৈরি করতে পারবেন, স্যাম্পল তৈরি করতে পারবেন। আপনি এই বাইরে থেকে একটা ছবি দিবেন, স্ক্রিনশট দিবেন একটা দুইটা, আর তারপরে ভিতরে ঢুকে ড্যাশবোর্ডের স্ক্রিনশট দিবেন, বিভিন্ন অংশের আপনি স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। এবং ক্লায়েন্ট স্পেশালি যে জিনিসটা ফোকাস করছে সেটা নিয়ে আপনি স্ক্রিনশট দিবেন। যেমন কোনো ক্লায়েন্ট আপনাকে বললো একটা ফেসবুক পেজ তৈরি করো, তাহলে ফেসবুক পেজ আপনি তৈরি করতে পারেন, ওটিকে ফোকাস করে আপনি বিভিন্ন স্ক্রিনশট দেন। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি ফেসবুকের জন্য পেইড এডস করতে চাই, তাহলে এখানে পেজ তৈরি করাটা অপশন না, ইয়া হলো পেইড এডস। তখন আপনি এই ইয়াতে যাবেন, অ্যাডস ম্যানেজারে যাবেন, অ্যাডস ম্যানেজারে গিয়ে আপনি বিভিন্ন রকমের অ্যাডস গুলো আপনি আপনি তাকে দেখাবেন, তাই না। আপনি অ্যাডস ম্যানেজারে যাবেন, অ্যাডস ম্যানেজারে গিয়ে আপনি যে বিভিন্ন ক্যাম্পেইনগুলো করছেন সেই ক্যাম্পেইনগুলো আপনি আপনি দেখাবেন। তো অনেকেই চিন্তা করতেছে অ্যাডস ম্যানেজার কি, এটা তো কখনো শুনি নাই। এখন এটা শোনার দরকার না, আমি সব কিছু শেখাবো। যারা আমি জাস্ট অ্যাডভান্স কতগুলো বলতেছি, কিন্তু আমরা যখন অ্যাডস শেখাবো তখন আপনি অ্যাডস ম্যানেজার আমি শেখাবো। সুতরাং এখন এই সম্পর্কে না বুঝলেও চলবে। আমি শুধুমাত্র বুঝাতে চাচ্ছি যে ফেসবুক পেজ তৈরির কাজ একটা, আবার ফেসবুকে এই এই পেইড অ্যাডস করার কাজ একটা, ফেসবুকে ফ্রি অ্যাডস দেওয়ার কাজ আরেকটা, তাই না। তো পেইড অ্যাডস যে আপনি করতে পারেন সেটা এই যে আপনি যে বিভিন্ন ক্যাম্পেইন তৈরি করছেন সেই ক্যাম্পেইনের গুলো আপনি ক্লায়েন্টকে দেখাবেন এবং সেই ক্যাম্পেইন সংক্রান্ত ক্যাম্পেইনের বিভিন্ন জায়গাতে পোস্ট করে আপনি বলবেন, ঠিক আছে। তো কোনো একটা কাজ যখন আপনি পারবেন, সেই কাজ নিয়ে কিভাবে স্যাম্পল তৈরি করা, তো কিভাবে আপনি স্যাম্পল তৈরি করবেন, সেই কাজের ক্রিটিক্যাল বিষয় কোনগুলো আপনি বুঝবেন, সেই কাজের কোন কোন অংশগুলো দেখাতে চান সেটাও আপনি বুঝবেন, এবং সেই কাজগুলো কিভাবে স্যাম্পল তৈরি করতে চান সেটা আপনি সবকিছু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো সুতরাং এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই। আপনি এই মুহূর্তে যদি না বুঝে থাকেন যে ক্যাম্পেইন কি, ক্যাম্পেইনের কিভাবে স্ক্রিনশট দেবো, কিভাবে পেড এর কিছু করব, আমি তো কাজটাই বুঝি না, আমি কিভাবে স্যাম্পল তৈরি করব। হ্যাঁ, আমি আপনার জন্য বলতেছি আপনাকে এই মুহূর্তে কাজটা বুঝতে হবে না, এই মুহূর্তে স্যাম্পল তৈরি করতে হবে না। কথা হচ্ছে আমি অ্যাডভান্স এগুলো দেখাচ্ছি জাস্ট আপনার বুঝার সুবিধার্থে। বাট আমি যখন আপনাকে এই ফেসবুক পেড এর কাজটা যখন শিখাবো, কাজটা যখন আপনি পরিপূর্ণভাবে পারবেন, তখন কিভাবে আপনি সেই কাজের ক্রিটিক্যাল অংশ কোনগুলো, হ্যাঁ, ফেসবুক পেইড এডস এর কাজের ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল অংশ অংশ কোনগুলো, কোন কোন বিষয়গুলো দেখালে নিশ্চিত হবে ক্লায়েন্ট যে হ্যাঁ আপনি কাজটা করতে পারেন, আপনি নিজ থেকেই সেই জিনিসগুলো বুঝতে পারবেন। হুম। তো সুতরাং কাজটা ভালো ভালো করে শিখলেই হবে। আমি কাজটা শিখাবো তখন আপনি সবকিছুই পারবেন। এখন জাস্ট আপনাকে যেটা বুঝতে হবে সে কি বুঝবেন আপনি, যে আমরা যখন ক্যাম্পেইন তৈরি, আমরা যখন ইয়া করব, তখন আমরা কি, যখন আমরা স্যাম্পল তৈরি করব তখন আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে উল্লেখযোগ্য যে অংশগুলো সেই উল্লেখযোগ্য অংশগুলো আমরা এই স্ক্রিনশট দিয়ে দেখাবো, সেটি হলো স্যাম্পল, ঠিক আছে। আচ্ছা, উল্লেখযোগ্য অংশ কি সেটা আপনি এই মুহূর্তে বুঝবেন না, সেটা যখন কাজটা শিখবেন তখন আপনি অটোমেটিক্যালি সেটা সেটা বুঝতে পারবেন। তাহলে আমাদের যত রকমের অনলাইন কাজ আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের বিভিন্ন অনলাইন কাজ নিয়ে আমরা কিভাবে স্যাম্পল তৈরি করব। তো কয়টা স্যাম্পল তৈরি করতে হবে,
এই 10 12টা 15টা স্যাম্পল তৈরি করলে যথেষ্ট। ঠিক আছে, 15টা স্যাম্পল তৈরি করলেই যথেষ্ট। আর স্যাম্পল কোনগুলো নিয়ে তৈরি করব? স্পেশালি ক্লায়েন্ট যেগুলোতে ফোকাস করে। কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে দেখো আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, এবং আমি এমন একজনকে চাচ্ছি যে ওয়েবসাইট তৈরি করতে পারে আবার ভালোভাবে এসইও করতে পারে। তখন আপনার ফোকাসিং পয়েন্ট দুইটা, একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি আর একটা হচ্ছে এসইও। তখন আপনি ক্লায়েন্টকে শুধুমাত্র সেই স্যাম্পলগুলোই দেবেন যেগুলোতে কি করে ওয়েবসাইট তৈরিতে বোঝা যায়, যেগুলোতে কি করে আপনি ইয়া করতে পারেন, যেগুলো আপনি ওয়েবসাইট তৈরি করার যে স্যাম্পল সেগুলো দেখাবেন, এবং এসইও করার যে স্যাম্পল সেগুলো আপনি আপনি দেখাবেন। তাহলে ক্লায়েন্ট যেটা চাচ্ছে ফোকাসিং পয়েন্টটা, সেই জিনিসটা তার কি হবে, মিট হবে। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে ক্লায়েন্টের আগ্রহ কোথায় সেটা বুঝতে হবে, এবং সেভাবে আপনাকে স্যাম্পল দিতে হবে। তো আপনি সেই স্যাম্পলগুলো ইনস্ট্যান্ট আপনি দিতে পারেন আপনার ওয়েবসাইট থেকে, অথবা ওয়েবসাইট বা ফেসবুক পেজ ক্লায়েন্ট যেটা চাই সেটা আপনি ইনস্ট্যান্ট তৈরি করে দিতে পারেন, অথবা বিভিন্নভাবে আপনি স্ক্রিনশটগুলো আগে থেকে তৈরি করে আপনি কম্পিউটারে সেভ করে রাখতে পারেন, যেটা এগুলো হচ্ছে ওয়েবসাইটের স্ক্রিনশট, ওয়েবসাইটের স্যাম্পল, এগুলো হচ্ছে ইউটিউবের স্যাম্পল, এগুলো হচ্ছে ফেসবুক পেজের স্যাম্পল। আলাদা আলাদা করে ফোল্ডার বানিয়ে সেটা আপনি কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। যখনই কোনো ক্লায়েন্ট কোনো স্যাম্পল চাইবে সাথে সাথে আপনি স্যাম্পলটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যেভাবে আপনার মানে সুবিধা হয়। চাইলে আপনি ইনস্ট্যান্ট দিতে পারেন, চাইলে আপনি কম্পিউটারে সেভ করে রাখতে পারেন, গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন। যখন যে কোনো বায়ার আপনাকে স্যাম্পল চাইবে তখন আপনাদেরকে স্যাম্পল দিবেন। স্যাম্পল আপনার কাছ থেকে কোথায় চাইবে? আপনার সাথে যদি ফাইবারে কথা হয় তখন সে স্যাম্পল চাইবে, ফেসবুকে যদি কথা হয় তাও স্যাম্পল চাইবে, লিঙ্কডইনে যদি কথা হয় লিঙ্কডইনের ইনবক্সে চাইবে। তাহলে ফেসবুকের ইনবক্স, লিঙ্কডইনের ইনবক্স, হোয়াটসঅ্যাপের কি বলে ফাইবারের ইনবক্স, বিভিন্ন জায়গাতে যেখানে বাইরের সাথে কথা কথা হবে সেখানে আপনার কাছ থেকে স্যাম্পল চাইবে, সেখানেই আপনি তাকে স্যাম্পল দিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। অনলাইন জব আমরা বুঝলাম। আচ্ছা, তো এখন আমরা বুঝবো অফলাইন জব। অফলাইন জবের স্যাম্পলগুলো কিভাবে কিভাবে আপনি তৈরি করবেন। আচ্ছা, কয়টা স্যাম্পল দিতে হবে টোটাল? কমপক্ষে 15টা স্যাম্পল। কোন কোন স্যাম্পলগুলো দিতে হবে? বাইরের কথাবার্তায় আপনি যে কাজগুলোর প্রতি, যে বিষয়গুলোর প্রতি বাইরের দুর্বলতা দেখবেন সেই বিষয়গুলো স্যাম্পল দিতে হবে। আচ্ছা, আমরা এখন বুঝবো হলো অফলাইন জব। তাহলে অফলাইন জব বিষয়টা কি? যেমন ডাটা এন্ট্রির কাজ, কোনো ভাই আপনাকে ডাটা টাইপ করতে দিল, গ্রাফিক ডিজাইন করতে দিল, ভিডিও এডিটিং করতে দিল, হ্যাঁ, তারপর যেগুলা ইন্টারনেট অফ করে যে কাজগুলো করা যায় সেগুলো হচ্ছে কি, আপনি ফটোশপে কোনো একটা কিছু ডিজাইন করবেন, ওটার জন্য ইন্টারনেট লাগবে না। আপনি কোনো একটা স্ক্রিনশট, আপনি কোনো একটা ভিডিও এডিট করবেন, হ্যাঁ, ভিডিও এডিট করার জন্য আপনার অনলাইন লাগবে না। তো যে কাজগুলো অনলাইন ছাড়া, অনলাইন অফ করেই করা যায় সেগুলো হচ্ছে অফলাইন জব। তো অফলাইন জবের স্যাম্পল আপনি কিভাবে 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 আপনি তৈরি করবেন? আচ্ছা, মনে করেন ডাটা এন্ট্রির কাজ, আমি খুব সহজ উদাহরণ দিয়ে শুরু করি। কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি এই 100 পৃষ্ঠা তুমি ডাটা টাইপ করে তুমি আমাকে দাও। তাহলে আপনি 100 পৃষ্ঠা টাইপ করবেন, 100 পৃষ্ঠা টাইপ করে বাইরকে আপনি ইমেল ইমেল করছেন, কাজটা শেষ, তাই না? কিন্তু আসলে যে আপনি কাজটা করতে পারছেন বা আসলে যে আপনি কাজটা করছেন সেটার ইয়াটা কি, সেটার মানে প্রমাণটা কি? প্রমাণটা হলো আপনি যে আপনি যে কাজগুলো করছেন সেগুলো সেগুলো আপনি পিডিএফ করে রাখবেন। পিডিএফ করে আপনি ক্লায়েন্টকে আপনি আপনি দিতে পারবেন। মনে করেন এখানে আপনি অনেকগুলা কাজ করছেন, ঠিক আছে? এখানে আপনি অনেকগুলো কাজ আপনি করছেন, কাজ করার পর আপনি কি করতে, এখানে মনে করেন অনেকগুলো পৃষ্ঠা, এখানে মনে করেন কয় কয় পৃষ্ঠা আছে, অনেক অনেক পৃষ্ঠা, হ্যাঁ। এখন আপনি এটার একটা পিডিএফ আপনি তৈরি করেন। এই যে ফাইল থেকে ডাউনলোড থেকে পিডিএফ, ফাইল থেকে ডাউনলোড থেকে পিডিএফ। আমি আবার বলি, আপনি যদি গুগল ড্রাইভে যদি করেন তাহলে ফাইল থেকে ডাউনলোড থেকে পিডিএফ। ঠিক আছে, পিডিএফ এখানে দিলেই পুরা, এখানে আমার 100 পৃষ্ঠাও যদি থাকে 100 পৃষ্ঠাও কি হবে, পিডিএফ আকারে সেটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে পিডিএফ আকারে সেটা ডাউনলোড হয়ে গেল, এই যে পিডিএফ। তাহলে আমি যে ডাটা এন্ট্রি করলাম সেই ডাটা এন্ট্রির স্যাম্পলটা এখানে চলে আসলো। এখানে যদি আমি এটা ওপেন করি, দেখেন আমার অনেক বড় একটা পিডিএফ এখানে চলে আসলো। কত পৃষ্ঠার? 361 পৃষ্ঠার একটা পিডিএফ। 361 পৃষ্ঠা, আমরা 1 নম্বর পেজে আছে, এভাবে বিশাল একটা পিডিএফ। ঠিক আছে, 361 পৃষ্ঠার পিডিএফ আমার মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেল, তাই না? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে পিডিএফ, আমরা 361 পৃষ্ঠার একটা পিডিএফ আমরা তৈরি করলাম, এটা একটা স্যাম্পল। তাহলে আপনি যে ডাটা এন্ট্রি করতে পারেন সেটা আপনি যদি গুগল ড্রাইভে যদি ডাটা এন্ট্রি করেন, গুগল ড্রাইভ থেকে আপনি এভাবে পিডিএফ তৈরি করতে পারেন। আবার আপনি যদি
গুগল এক্সেলে বা ওয়ার্ডে যদি ডাটা টাইপ করেন, ধরুন, তাহলে সেটা আপনি কিভাবে পিডিএফ করবেন? এই যে আপনি ওয়ার্ডে টাইপ করছেন, আমি দেখাচ্ছি। মনে করেন আপনি এই সেম জিনিসগুলোই আপনি ওয়ার্ডে করছেন, হ্যাঁ, ওয়ার্ডে করছেন, 341 পৃষ্ঠা আপনি ওয়ার্ডে করছেন, টাইপ করছেন। টাইপ করার পর আপনি এটাকে পিডিএফ করবেন। পিডিএফ কিভাবে করবেন? ফাইল, ফাইল থেকে সেভ এস, কোথায় যাব আমরা? সেভ এস। সেভ এস থেকে কোথায় যাব? সেভ এস থেকে আমরা যাব ডাউনলোডস, মানে আমি ডাউনলোডসে সেটা করব, সেভ করব। ডাউনলোডসে গেলাম। তারপর যে সেভ এস টাইপ, দেখেন, সেভ এস টাইপ, সেভ এস টাইপ, সেভ এস টাইপ পিডিএফ। ঠিক আছে, তারপরে সেভ। আমার এই পুরা ওয়ার্ড ডকুমেন্টটা 361 পৃষ্ঠার, এখানে 240 পৃষ্ঠায় আসছে, ওই যে পেজের মধ্যে ছোট বড় আছে। এই যে আমার, আমি ওয়ার্ড ফাইলটাকে কি করলাম, আমি পিডিএফ এ কনভার্ট করলাম। এটা হচ্ছে ওয়ার্ড ফাইল। এই যে আমি এমএস ওয়ার্ড থেকে কি করলাম, 240 পৃষ্ঠার একটা পিডিএফ আমি তৈরি করলাম। এইটা আমার স্যাম্পল। আমি যে ডাটা এন্ট্রি করতে পারি সেটা একটা স্যাম্পল। তো আপনার অবশ্যই ডাটা এন্ট্রি কাজগুলো সুন্দর হইতে হবে। জাস্ট আপনি দেখে দেখে টাইপ করে দেন, তারা খুব সুন্দরভাবে ডিজাইন ডিজাইন করে, স্কেলিং করে। যে ডাটা এন্ট্রির কাজটা আমি জাস্ট উদাহরণ হিসেবে আমি বুঝাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনি এক্সেল থেকে যদি কোনো কিছু করতে চান, এই যে আমি একটা এক্সেল নিলাম, সেম, আমি এক্সেল নিলাম, ঠিক আছে না? এক্সেলের মধ্যে আপনি অনেক কিছু আপনি করলেন, বিশাল একটা এক্সেলের ডকুমেন্ট আপনি তৈরি করলেন। তৈরি করার পর এটাকে আপনি সেভ করবেন। ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে ডকুমেন্ট, ডাউনলোডস, ডাউনলোডস থেকে বুক ওয়ান দিয়ে এই যে এখান থেকে পিডিএফ, পিডিএফ, তাই না? পিডিএফ, ব্যাস, আপনার টোটাল এই ডকুমেন্টটা পিডিএফ হয়ে গেল, পিডিএফ হয়ে যাচ্ছে। টোটাল বিশাল একটা এক্সেল ডকুমেন্ট সেটা পিডিএফ হয়ে যাচ্ছে। এই যে এক্সেল ডকুমেন্ট, সেটাও কি পিডিএফ হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, তাহলে আমরা যখন অফলাইন কাজের জন্য কোনো স্যাম্পল তৈরি করবো, সেটা আমরা পিডিএফ আকারে তৈরি করতে পারি, অথবা আমরা ইমেজ আকারেও সেটাকে তৈরি করতে পারি। মনে করেন আপনি একটা গ্রাফিক ডিজাইনের জন্য পিডিএফ আপনি তৈরি করবেন, স্যাম্পল তৈরি করবেন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, মনে করেন এটা হলো আপনার গ্রাফিক ডিজাইন। এটার আপনি একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, আপনি গ্রাফিক ডিজাইনটা আপনি তৈরি করেছেন। এখন এটার একটা স্যাম্পল আপনি তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন? এই গ্রাফিক ডিজাইনের তৈরি করার জন্য আপনি এইটাকে আপনি ওপেন করেন, রাইট বাটন ওপেন করে ওপেন উইথ পেইন্ট। পেইন্টটা আপনি এটাকে ওপেন করছেন, মানে পিএনজিটা আপনি ওপেন করছেন। ওপেন করার পরে আপনি এটাকে সেভ এস করবেন। ফাইল, ফাইল থেকে সেভ এস। হ্যাঁ, আপনি ফটোশপে হোক, ইলাস্ট্রেটরে হোক, যে কোনো জায়গাতে আপনি সেভ এস এর অপশনটা পাবেন। ফাইল, ফাইল থেকে সেভ এস। সেভ এস করে আপনি ডিসাইড করবেন কিসে করবেন, পিএনজি, জেপিজি, বিএমপি নাকি কোনটা। সাধারণত পিএনজি বা জেপিজি যে কোনো একটাতে দিলেই হবে। আপনি পিএনজি দিয়ে দেন বা জেপিজি দিয়ে দেন, দিয়ে আপনি যা করেন, এটা একটা স্যাম্পল। ঠিক আছে, তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে দেখো এটাই হলো আমার স্যাম্পল। তাহলে আপনি আপনার ডকুমেন্ট, আপনার যে গ্রাফিক্সের কাজগুলো আপনি করবেন, সেই কাজগুলো আপনি বিভিন্ন ফরম্যাটে আপনি করতে পারেন। সেই কাজগুলো হতে পারে আপনার এই কিসে, এই ফটোশপে হতে পারে, ইলাস্ট্রেটরও হতে পারে। হ্যাঁ, ফটোশপ, ইলাস্ট্রেটর, অনেক অনেক ফরম্যাটে আপনার এই কাজগুলো হতে পারে। যে ফরম্যাটেই থাকুক না কেন, সেখান থেকে আপনি ফাইল, ফাইল থেকে সেভ এসে গিয়ে আপনি আপনি কি করতে পারবেন? ফাইল, ফাইল থেকে সেভ এসে গিয়ে আপনি চাইলে পিএনজি, চাইলে জেপিজি করতে পারবেন। তাহলে পিএনজি বা জেপিজি করলে এটি হলো আপনার ফটোশপের এই যে কোনো গ্রাফিক ডিজাইনের স্যাম্পল। ঠিক আছে, মানে আপনি যদি ফটোশপে করেন তাহলে আপনার ফাইলটা হতে থাকবে পিএইচডি তে, কিন্তু পিএইচডি থেকে ফাইল, সেভ এসে গিয়ে আপনি কি পিএনজি বা জেপিজি সেটা কনভার্ট করে নিতে পারবেন এবং সেটা আপনি ক্লায়েন্টকে দেখাবেন। হ্যাঁ, অথবা আপনি স্ক্রিনশট নিতে পারেন। এই যে এই ডিজাইনটা আপনি করছেন, এই ডিজাইনটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ এটা আপনি করছেন। তো আমরা তাহলে শট আমরা নিতে পারি। চাইলে আমরা আমাদের ইমেজটাকে জেপিজি বা পিএনজিতে করতে পারি, এবং এটি হলো আমাদের স্যাম্পল। তো স্যাম্পল দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই ভালোভাবে স্যাম্পলটা তৈরি করতে হবে। ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আপনি কোনো একটা ফটো রিটাচিং করেন, তাহলে আমার যেটা নিয়ে আমি ফটো রিটাচিং করতেছি, খুব ভালোভাবে সেই কাজটা করতে হবে। ভালো মানের কাজ হতে হবে। একটা ডিজাইন করতে বললো, খুব মানে বাইরে বললো যে একটা ভিজিটিং কার্ড তৈরি করেন। হ্যাঁ, একটা ভিজিটিং কার্ডের স্যাম্পল আপনি দিবেন, তাহলে প্রথমত খুব ভালোভাবে সেই ভিজিটিং কার্ডের স্যাম্পল আপনাকে তৈরি করতে হবে। খুবই খুবই ভালোভাবে সেই ভিজিটিং কার্ডের স্যাম্পল আপনাকে তৈরি করতে হবে।
তারপর আপনি এটা করতে পারবেন। ঠিক আছে? ভিজিটিং কার্ডের স্যাম্পলটা যদি ভালো না হয় তাহলে স্বাভাবিকভাবে বায়ার বুঝবে যে আপনি আসলে কাজ পারেন না। তো আশা করি বুঝতে পেরেছেন যে গ্রাফিক ডিজাইনের স্যাম্পল কিভাবে দিবেন। আবার আপনি যদি চান যে অনেকগুলো ডিজাইন আপনি একসাথে দিবেন, হ্যাঁ, অনেকগুলো গ্রাফিক ডিজাইনের স্যাম্পল আপনি একসাথে দিবেন, তাহলে আপনি সেটা ক্লাস্টার আকারে দিতে পারেন, কোলাজ আকারে আপনি আপনি দিতে পারেন, এই যে এইভাবে। হ্যাঁ, এই যে মনে করেন এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল, এভাবে 4-5টা স্যাম্পল আপনি এভাবে দিতে পারেন। একটা পেজের মধ্যে 4-5টা স্যাম্পল এনে 4-5টা স্যাম্পল আপনি দিতে পারেন। এই যেমন এখানে একটা পেজে যেমন অনেকগুলো ফুল নিয়ে আসছে, এই যে এটা একটা স্যাম্পল, মনে করেন এটা একটা স্যাম্পল, এভাবে 4-5টা স্যাম্পল আপনি এভাবে কি একটা পেজের মধ্যে দিতে পারেন। চাইলে আলাদা আলাদা দিতে পারেন, চাইলে একটা পেজের মধ্যে 4-5টা স্যাম্পল আপনি দিতে পারেন। চাইলে আপনি পিএনজিতে দিতে পারেন, চাইলে আপনি জেপিজিতে করে দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা গ্রাফিক ডিজাইনের স্যাম্পল কিভাবে দিবেন। তো স্যাম্পল দেওয়ার আগে অবশ্যই সে যেটা নিয়ে ডিজাইন তৈরি করবেন সেই স্যাম্পলটা খুব ভালো মানের কাজ হতে হবে। তারপর হচ্ছে ভিডিও এডিটিং এর স্যাম্পল আপনি কিভাবে দিবেন। ভিডিও এডিটিং, আপনি যে খুব ভালো ভিডিও পারেন, দেখেন, তো ভিডিও এডিটিং এর স্যাম্পল দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভিডিওর ক্লিপস তৈরি করবেন, ছোট ছোট ভিডিওর ক্লিপস। আমি দেখাচ্ছি। আহ ক্যামটাসিয়া, ক্যামটাসিয়া কোথায়? দেখেন, ভিডিও এডিট করার জন্য আপনি ক্যামটাসিয়া এখানে ইনস্টল করা হয় নাই। ফটোশপ, আচ্ছা একটু দাঁড়ান, আমরা কেমন চলে গেছে। হ্যাঁ, আছে। ও মাই তো করবি। আচ্ছা, কোনো ভিডিও এডিটিং যখন আপনি করবেন তখন সেই ভিডিওটাকে ছোট 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 ক্লিপস করবেন। ওই ক্লিপস গুলো দিবেন, ওই ক্লিপস গুলো হলো আপনার কি এডিটিং। আমি এই মুহূর্তে জিনিসটা আমি আমি দেখাতে পারতেছি না। মনে করেন আপনি বায়ার বললো যে কোনো একটা ভিডিও আপনি তৈরি করেন, কোনো একটা এই মানে 1 ঘন্টার মানে 20 মিনিটের ভিডিও আপনি আপনি তৈরি করেন। তো সেই 20 মিনিটের ভিডিও তো আপনার স্যাম্পল না। স্যাম্পল হলো কোনগুলো, সেই 20 মিনিটের ভিডিও থেকে আপনি ছোট ছোট করে কিছু অংশ আপনি ভাগ করবেন। আপনি 1 মিনিটের একটা ক্লিপস তৈরি করবেন, 30 সেকেন্ডের একটা ক্লিপস তৈরি করবেন। হ্যাঁ, ওই ক্লিপস তৈরি করে ওই ক্লিপস গুলো আপনি দিবেন, ওগুলো হচ্ছে আপনার স্যাম্পল। যারা ভিডিও ভিডিও এডিটিং এর ক্লাস পেয়েছেন আপনারা বুঝতে বুঝতে পারতেছেন যে আপনারা স্যাম্পল গুলো কিভাবে দিবেন, মানে তৈরি করবেন। তো এখন স্যাম্পল তৈরি করা একটা বিষয়, একটা বিষয় হচ্ছে আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারের ভিতরে ঢুকবেন, ঢুকে আপনি বিভিন্ন স্ক্রিনশট নেবেন, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ আপনি ভিডিও এডিটিং এর কাজটা পারেন, আপনি ক্যামটাসিয়ার কাজটা পারেন, বা ক্যামটাসিয়া সফটওয়্যারের ভিতরে ঢুকে আপনি কাজগুলো করেছেন। ঠিক আছে? তারপর আপনি ক্যামটাসিয়াতে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো বিভিন্ন ক্লিপস তৈরি করবেন। আপনি মনে করেন একটা সুন্দর একটা ইন্ট্রো তৈরি করছেন, তাহলে সেই ইন্ট্রোটার একটা কি আপনি আলাদাভাবে সেটাকে রেন্ডারিং করে সেই ইন্ট্রোটার একটা স্যাম্পল আপনি তৈরি করবেন। আউটপুট তৈরি করছেন, সেটার একটা স্যাম্পল স্যাম্পল তৈরি করবেন। আপনি এই কোনো একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করবেন 1 মিনিটের, সেটার একটা স্যাম্পল তৈরি করবেন। মানে আপনি স্যাম্পল তৈরি করার জন্য যে ভিডিওগুলো করবেন সেগুলো হলো ছোট ছোট। ঠিক আছে? 30 সেকেন্ড থেকে 1 মিনিট এতটুকুই হবে। এভাবে আপনি 4-5টা স্যাম্পল আপনি তৈরি করবেন। তো আপনি যে ভিডিও এডিটিং পারেন সেটা বোঝার জন্য কি কি স্যাম্পল আপনি তৈরি করতে পারেন। প্রথমত আপনি বুঝতে পারেন যে আপনি খুব ভালোভাবে কি করছেন, আপনি আপনি খুব ভালোভাবে এই আপনি ইন্ট্রো তৈরি করতে পারেন। ইন্ট্রো নিয়ে আপনি 2-3টে স্যাম্পল দিতে পারেন। আউটপুট তৈরি করতে পারেন, ওটা নিয়ে আপনি 2-3টে স্যাম্পল দিতে পারেন। তারপর আপনি খুব ভালোভাবে লোয়ার থার্ডস তৈরি করতে পারেন। আপনি খুব ভালোভাবে ভিডিও অ্যাডস তৈরি করতে পারেন। আপনি ট্রাভেল ভিডিও তৈরি করতে পারেন। হ্যাঁ, তো এভাবে বিভিন্ন বিষয় নিয়ে আপনি কি স্যাম্পল তৈরি করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে আমাদের অনলাইন কাজ এবং অফলাইন কাজ, এই বিভিন্ন কাজের জন্য কিভাবে আমরা স্যাম্পল তৈরি করব। তো স্যাম্পল কয়টা তৈরি করতে হবে? আনুমানিক 10 থেকে 15টা স্যাম্পল তৈরি করলেই হবে। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন কোন টপিক নিয়ে আমি স্যাম্পল তৈরি করব। সেটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা যাব ফাইবারে। দেখেন, ফাইবারে এই যে আমি একটু আগে যে আমি উদাহরণ দিলাম ভিডিও এডিটিং কাজের জন্য স্যাম্পল তৈরি করবেন, তো অ্যাকচুয়ালি আপনি কি কি স্যাম্পল তৈরি করবেন এটা বোঝার জন্য আপনি ফাইবারে আসবেন। ঠিক আছে? ফাইবারে আসবেন।
জুলহাস ব্যাপারে এটা কি? আচ্ছা, যাই হোক। তো দেখেন, আপনি এখানে আসবেন, এখানে এসে আপনি সার্চ করবেন ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং লিখে আপনি সার্চ করবেন, সার্চ করলে আপনি দেখবেন যে কোন কোন বিষয় নিয়ে, মানে ভিডিও এডিটিং এর যে গিগ গুলো আছে তারা কিভাবে স্যাম্পল তৈরি করছে। ঠিক আছে? এই যেমন আই উইল এডিট সিনেমাটিক ভিডিও, আই উইল এডিট ইউর ভিডিওস ইন প্রিমিয়ার প্রো। আপনি এখানে ক্যামটাসিয়া লিখে সার্চ করেন, ক্যামটাসিয়া ভিডিও এডিটিং। ঠিক আছে? ক্যামটাসিয়া। আমি দুঃখিত, কিছুক্ষণ একটু লাইনটা একটু প্রবলেম ছিল। হ্যাঁ, তাহলে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হলো, আমরা যেটা নিয়ে স্যাম্পল তৈরি করব সেটাতে আমরা কোথায় যাব? আমরা এই ফাইবারে যাব। যেমন আমি ভিডিও এডিটিং নিয়ে স্যাম্পল তৈরি করব, তাহলে আমি ক্যামটাসিয়া ভিডিও এডিটিং। ঠিক আছে? এখানে বলছে আই উইল বি ইউর প্রো ক্যামটাসিয়া ভিডিও এডিটর অ্যান্ড স্ক্রিন। ঠিক আছে? তাহলে এভাবে ক্যামটাসিয়া নিয়ে যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি খুঁজে বের করবেন, বের করে ওরা কি কি স্ক্রিনশট তৈরি করছে, কি কি স্যাম্পল তৈরি করছে সেটা আপনি বুঝবেন। বুঝে এখান থেকে আপনি একটা বেস্ট আপনি আইডিয়া এবং সাজেশন পেয়ে যাবেন। ঠিক আছে? যেমন এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল। হ্যাঁ, কোন কোন স্যাম্পল তৈরি করেছে এটা আপনি দেখেন। এই যে, ঠিক আছে? তাহলে আমরা সবগুলো স্যাম্পল এখান থেকে পেয়ে যাবো। Human factors. Top quality escapes reviewed. Aim of the course. This training aims to define and outline the most. তারপর গ্রাফিক ডিজাইন নিয়ে স্যাম্পল তৈরি করছে, ইউটিউব চ্যানেল নিয়ে স্যাম্পল তৈরি করছে। আপনি যদি লেখেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তাহলে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য কি কি স্যাম্পল দেওয়া যায় এটা আপনি ফাইবারে সার্চ করেন। ফাইবারে সার্চ করলে আপনি ইউটিউব চ্যানেল সংক্রান্ত বিভিন্ন গিগ গুলো আপনি দেখবেন, এবং সেই গিগের মধ্যে আপনি সার্চ করলে দেখবেন যে কোন কোন চ্যানেলটা। দেখুন, এই যে দেখুন, আই উইল ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তাহলে এভাবে অনেকগুলো গিগ দেখবেন, চার পাঁচটা গিগ দেখবেন, চার পাঁচটা গিগ দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা হচ্ছে তার কি ব্যানার। তারপর দেখেন, এটা হচ্ছে একটা স্যাম্পল। ইউটিউব চ্যানেলের জন্য সে কি করতে পারে? ব্যানার সেট করতে পারে। এটা দেখালো। ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও সে দিয়েছে, ভিডিওর স্ক্রিনশট গুলো সে দেখালো। ব্যানার এবং লগো তৈরি করতে পারে, এটা দেখালো ইউটিউবের জন্য। এই যে একটা পুরো একটা চ্যানেলের, ফিনান্স ফ্রন্টিয়ার নামে একটা পুরো একটা চ্যানেলের সে স্ক্রিনশট দিল। তাহলে কোন কোন ধরনের স্ক্রিনশট দিবেন, কি কি দিবেন, এটা বোঝার জন্য আপনি কি বিভিন্ন গিগের ইয়াগুলো দেখলেই হবে। আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, একটা ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করবেন, তার জন্য কেমন স্যাম্পল হওয়া উচিত।
তাহলে আপনি এখানে লিখবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট। তাহলে এখন দেখেন যারা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য যারা তৈরি করেছে তারা কি কি স্যাম্পল দিয়েছে। ঠিক আছে, আই উইল বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অন ডেভেলপমেন্ট, আপনি দেখেন সে কি কি স্যাম্পল দিয়েছে। সে কোনো স্যাম্পলে দিয়ে নাই। আচ্ছা, এটা বাদ দেন। আমরা যদি এখানে যাই, ও কি কি স্যাম্পল দিয়েছে, কি রে বাবা, এটা তো শুধুই ব্যানার, স্যাম্পলগুলো কিন্তু নিচ্ছে। এই যে পোর্টফোলিও, মাই পোর্টফোলিও, ঠিক আছে, এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন মাই পোর্টফোলিও। তাহলে তার কি কি পোর্টফোলিও হতে পারে সেই পোর্টফোলিও গুলো আমরা এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি। আগে ব্যানারের সাথে দেখা যেত পোর্টফোলিও গুলো, এখন নিচে আলাদাভাবে পোর্টফোলিও গুলো এখানে দেখা যায়, মাই পোর্টফোলিও। ঠিক আছে, তাহলে দেখেন এই পোর্টফোলিও গুলো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, হ্যাঁ, এখানে পোর্টফোলিও দেওয়া আছে, আবার জব ডেসক্রিপশন দেওয়া আছে। তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিভাবে কি করেছে, হ্যাঁ, 6টা প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টের এগুলো সেখানে দিয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওয়েবসাইট, মানে সে যে ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারে, কি কি ধরনের কাজ করতে পারে। ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানির জন্য একটা ওয়েবসাইট তৈরি করছে, বেভারেজ শপের জন্য ওয়েবসাইট তৈরি করছে, জব বোর্ডের ওয়েবসাইট, এটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটের সে স্যাম্পল এখানে দিয়েছে। তাহলে বেভারেজ কোম্পানির ওয়েবসাইটটা কেমন হবে, এটার প্রাইস রেঞ্জ হলো 100 থেকে 200, এটা হচ্ছে 1 থেকে 7 দিন লাগবে তৈরি করতে। এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটের বিভিন্ন স্ক্রিনশট গুলো সেখানে দিচ্ছে। ঠিক আছে, তো এখন কথা হলো, যেটা আপনি করবেন, যেই কাজটা আপনি করবেন, সেই কাজটা আপনি আপনি ফাইবারে ঢুকে দেখবেন, ফাইবারে ঢুকে বিভিন্ন গিগ গুলো দেখবেন, বিভিন্ন গিগ দেখে বুঝবেন যে ওরা কিভাবে তৈরি করছে। ওইখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন আপনাকে কিভাবে তৈরি করতে হবে। ওরা কি কি স্যাম্পল তৈরি করেছে সেটার উপর ভিত্তি করে আপনিও বুঝতে পারবেন আপনারও কি কি স্যাম্পল তৈরি করা উচিত। ওকে, ব্যাস, এটাই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এটা নিয়ে এত এখন ওরিট হওয়ার কোনো কিছু নাই। আপনি যখন কাজটা পারবেন, আপনি যখন কাজটা শিখবেন, হ্যাঁ, তখন সেই কাজটা যদি আপনি ভালোভাবে পারেন, আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন এই কাজের জন্য আমি কিভাবে উপস্থাপিত হবে, আমি এই কাজের জন্য কি কি স্যাম্পল তৈরি করা উচিত। আপনি নিজ থেকে সেটা আপনি বুঝে যেতে পারবেন। পাশাপাশি আপনি যখন ফাইবারের বিভিন্ন দিকগুলো দেখবেন, আপনি আরো ক্লিয়ার হবেন আপনার কিভাবে কি করবেন। যেমন এই মুহূর্তে এখানে ক্লিক করে আপনার জিনিসগুলো একটু এলোমেলো মনে হচ্ছে। এটা আবার কি, এই আমি যে ওয়েবসাইটের জন্য স্যাম্পল তৈরি করব, এইগুলো আবার কি, ওইটা আবার কি, এটা আবার কি, এই স্যাম্পল, আমি তো এগুলো কোনো কিছুই যে বুঝতেছি না। এটা কি, এটা কি, কোনো কিছুই বুঝতেছি না। হুম, কোনো কিছুই আপনাকে এই মুহূর্তে বুঝতে হবে না। আপনি এই জিনিসটা দেখবেন কখন, যখন আপনি এই কাজটা পারবেন, যেমন ওয়ার্ডপ্রেসের কাজটা শেখার পরে আপনি এই জিনিসটা দেখবেন। তো কাজটা যদি আপনি পরিপূর্ণভাবে পারেন, এগুলো আপনি পরিপূর্ণভাবে বুঝবেন। ওরা কি করছে, এখানে এখানে কি করছে, ওইখানে কি কি করছে, কেন করছে, প্রত্যেকটা জিনিস আপনি পরিপূর্ণভাবেই এখানে বুঝতে পারবেন। এখানে আর কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, তো বিষয়টা হলো একটাই, আপনি কাজটা ভালোভাবে শিখবেন, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো এভাবে কি আপনি ফাইবারে দেখবেন কি কি স্যাম্পল তৈরি করা যায়, এটুকু দেখলে আপনার জন্য এনাফ। ঠিক আছে, আর আমাদের ক্লাসটা আমি বলেছি স্ক্রিনশট কিভাবে নিবেন, আর অনলাইন কাজগুলো কিভাবে স্যাম্পল তৈরি করবেন, অফলাইন কাজগুলো কিভাবে স্যাম্পল তৈরি করবেন। তো আজকে আমার ক্লাসটা যদি আপনি পরিপূর্ণভাবে বুঝে থাকেন, তাহলে আপনার স্যাম্পল তৈরি নিয়ে আর কোনো ইয়া হবে না। হ্যাঁ, তারপরও আমি সর্বশেষ একটা কথা বলি, আমার টোটাল ক্লাসের সামারি হলো, আপনি যদি খুব ভালোভাবে স্যাম্পল তৈরি করতে চান, তাহলে আপনার 1 নাম্বার কাজ হলো কি এটা, হুম, হ্যাঁ, আমার সামারি কথা হলো, আমার পুরো ক্লাসটাকে যদি আমি 1 শব্দে বলি, 1 লাইনে বলি, কিভাবে খুব ভালো স্যাম্পল তৈরি করবেন। খুব ভালো স্যাম্পল তৈরি করার জন্য প্রথমত খুব ভালোভাবে কাজটা শিখতে হবে। খুব ভালোভাবে কাজটা শিখতে হবে, কাজটা প্র্যাকটিস করতে হবে। 1 বার 2 বার 3 বার, মনে করেন একটা ওয়েবসাইট আপনি তৈরি করে শিখছেন, তাহলে আপনি 20-30টা ওয়েবসাইট তৈরি করবেন। হ্যাঁ, আপনি খুব ভালোভাবে কাজটা শিখবেন, খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন কিভাবে স্যাম্পল তৈরি করতে হবে। 1 নম্বর হচ্ছে ভালোভাবে কাজটা শিখা। কাজটা শিখার পর আপনি ফাইবারে আসবেন, ফাইবারে এসে আপনি সার্চ করবেন ওই কাজটা লিখে। আপনি ওয়ার্ডপ্রেসের কাজটা শিখেছেন, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস লিখে আপনি সার্চ করেন। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে আপনি নিজে নিজে অনেকগুলো অনেকগুলো গিগ আপনি পাবেন, অনেকগুলো গিগ আপনি পাবেন। এবং ওই গিগের
অনেকগুলো গিগ পাবেন, এবং এই গিগগুলোর নিচে আপনি ডেসক্রিপশনে গেলে, আপনি পোর্টফোলিওতে গেলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে? এই গিগের নিচে পোর্টফোলিওতে গেলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। ব্যাস, এটা হলো বিষয়। ঠিক আছে? আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। একটা হচ্ছে ভালোভাবে কাজটা শিখা, আর দুইটা হলো আইডিয়া নেওয়ার জন্য জাস্ট কি ফাইবারে যাওয়া, ফাইবারে গিয়ে অন্যদের এই স্যাম্পলগুলো দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর বাকিটা হলো আমার এই ক্লাসটা আপনি ভালোভাবে ফলো ফলো করবেন। এই ক্লাসের ভিতরে আমি যা যা বলেছি সবকিছু যদি আপনি বুঝতে পারেন, তাহলে যে কোনো কাজ নিয়ে স্যাম্পল তৈরি করাটা আপনার জন্য আর কোনো সমস্যা হবে না। তো আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমি এই ক্লাস নিয়ে সাপোর্ট দেবো আগামীকাল। আপনারা সবাই আগামীকাল জয়েন করবেন সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত। আমি সাপোর্ট দেবো। তো আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আপনারা সবাই স্যাম্পল তৈরি করবেন, এবং স্যাম্পল সংক্রান্ত যে কোনো কোশ্চেন আমাকে জিজ্ঞেস করবেন আগামীকাল। ঠিক আছে? তো ঠিক আছে, আমি এটা স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমি ক্লাসের কোডটা এখন বলতেছি।